মেঘ দ্রুত নিচে এলো। আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে বলেছি তাড়াতাড়ি আসতে, এত দেরি করলে কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। তোমাকে গতকাল রাতে বলে রেখেছি, একটু আগে রওনা দিতে পারলে না? সরি আব্বু, রাস্তায় এত জ্যাম হবে বুঝতে পারিনি। কেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আলী আহমদ খান রুমে চলে গেলেন। মেঘ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, এভাবে চেয়ে আছিস কেন? মেঘের সহজ সরল মনের অতি সাধারণ প্রশ্ন, আদনান ভাইয়া আপনাকে দেখে ভয় পাচ্ছিল কেন? আদনান কে? আপনি আদনান ভাইয়াকে চিনেন না? একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলেন তাদের মধ্যে একজন ছিল আদনান ভাইয়া। ও আচ্ছা, তুই চিনিস নাকি? আমাদের ভার্সিটিতে পড়ে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও, খেয়াল করিনি আমি। মেঘ আবিরের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো, আবির ভাই যদি আদনান ভাইয়াকে নাই চিনবে, তাহলে আদনান ভাইয়া এত ভয় পাচ্ছিলেন কেন? আবির ভাইকে কি চিনেন তিনি, নাকি অন্য কোনো কারণ আছে? আবির মেঘের ভাবুক চেহারার পানে চেয়ে প্রশ্ন করলো, কি ভাবছিস? মেঘ দৃষ্টি সরিয়ে নরম স্বরে জবাব দিল, তেমন কিছু না। এক সন্ধ্যায় বন্যার নাম্বার থেকে কল আসছিল। মনোমালিন্যের রীতি টেনে তানভীর কল রিসিভ করলো। ওপাশ থেকে বন্যা প্রশ্ন করলো, আপনি কি আগামীকাল ফ্রি আছেন? তানভীরের বুকের বাম পাশে সযত্নে আগলে রাখা আবেগের নাম বন্যা। শত অভিমানের পরও আবেগ অক্ষত অবস্থায় থেকে যায়। তানভীরের মেকি অভিমানী কণ্ঠস্বর শোনা গেল, আমি সর্বক্ষণ ফ্রি থাকি, কারণ আমি বেকার। আপনি কি এখনো রেগে আছেন? বন্যা মলিন গলায় জানতে চাইল। না। বন্যা মুচকি হেসে বলল, খুব ভালো। আমি আরো ভেবেছিলাম আপনি রাগ করেছেন। বন্যার কথা শুনে তানভীর তাজ্জব বনে গেল। কত আশা করেছিল, অভিমান করে আছে ভেবে বন্যা আহ্লাদি স্বরে অভিমান ভাঙাবে, নিজের অব্যক্ত অনুভূতি ব্যক্ত করবে। অথচ তার প্রেয়সী অনুভূতিহীন নারীর মতো আচরণ করলো। তানভীর অনুচ্চ কণ্ঠে বলল, ভেবেছিলাম তোমার আকাশে অভিমান ওড়াবো, যাতনার অন্তে স্বপ্ন কুড়াবো, অথচ আজ তোমার আকাশে আমার প্রবেশ নিষিদ্ধ। ভাইয়া, সময় পেলে আগামীকাল দেখা করবেন কেমন? তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, দলিল করে ভাইয়া বানানোটা বাকি আছে, এখন কি সেটা করার ধান্দা করতেছো? আরে না, ভাইয়া যে কি বলেন! এই মেয়ে, তোমার কথাবার্তা কিন্তু আমার সুবিধার লাগছে না। সম্পত্তির ভাগ চাইলে বলো, নিজেকে নিজে কিডন্যাপ করে বাপের থেকে সম্পত্তি হাসিল করে তোমাকে দিয়ে দিব, তবুও মায়াবী কণ্ঠে ভাইয়া ডাকতে এসো না। আগামীকাল দেখা না করলে সত্যি সত্যি কিডন্যাপ করবো আপনাকে। বাই। অস্থির চিত্তে অপেক্ষা করছে তানভীর। বৈরাগ্য মনের উচাটনে কণ্ঠনালীতে ভয়ানক ঝড় চলছে। আবির আর মেঘের কথাগুলো খুব মনে পড়ছে। আজ যা কিছু হয়ে যাক, অল্পতে রাগ করবে না। অকস্মাৎ হাতে অনেকগুলো জারবেরা ফুল নিয়ে বন্যা এসেছে। তানভীর ফুলগুলোর দিকে একবার তাকালো। বন্যা আসতেই তানভীর বসা থেকে দাঁড়িয়ে পড়ল। বন্যা নিঃশব্দে তানভীরের মুখোমুখি বসলো। কারো মুখে কথা নেই। দীর্ঘক্ষণ পর বন্যা মৃদুস্বরে বলল, সেদিন আপনার সাথে এভাবে রিয়েক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যিই দুঃখিত। বাসার কিছু সমস্যার জন্য সেদিন একটু বেশিই চিন্তায় ছিলাম। আপনাকে বলেও ছিলাম আমি কথা বলতে চাইছি না। আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম। হয়তো আমি ঠিকমতো বোঝাতে পারিনি। আপনি রাগ করে ফোন বন্ধ করে দিয়েছিলেন। কতগুলো কল দিয়েছি আমি। বন্যা একটু থামলো। জোরে শ্বাস ছেড়ে কাঁদো কাঁদো কণ্ঠে আবারও বলতে শুরু করলো, আমি সব সময় দেখে এসেছি আপনি খুব দায়িত্বশীল একজন ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারংবার মুগ্ধ হয়েছি। সেই আপনি কিনা আমার সাথে এমন আচরণ করলেন! আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আমার উপর রাগ করে আমাকে এই কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনাকে সেদিন অসংখ্যবার কল দেওয়ার পরও যখন ফোনটা বন্ধ পাচ্ছিলাম, তখন বারবার মনে হয়েছিল আমি অন্যায় করেছি, মস্ত বড় অপরাধ করেছি, যে অন্যায় ক্ষমার অযোগ্য। তাই কল দেওয়ার আর সাহস পাইনি। মনটাকে আজীবন বেঁধে রাখবো বলা, আমিও একটা সময় আপনার প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আপনি আমার সেই দুর্বলতা। আপনি কি বোঝেন সেটা? রাগ করে ফোন বন্ধ করা, আমার সাথে কথা না বলে থাকা আপনার কাছে খুব সহজ, তাই না? ২ দিন পর দেখা যাবে অন্য কাউকে বিয়ে করে দিব্যি সংসার করবেন।
বন্যার দু চোখ নোনা জলে টলমল করছে, ঠিকমতো কথাও বলতে পারছে না। তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে অকস্মাৎ হাত বাড়িয়ে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে, চুপ করো। কি সব বাজে কথা বলছো? বিয়ে যদি করতেই হয়, আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব। তারপরও তোমাকেই বিয়ে করব। এই তানবীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। কোনো দিন ফোন বন্ধ করব না। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানবীরের দিকে তাকিয়ে আচমকা জড়িয়ে ধরল। আকস্মিকতায় তানবীর কিছুটা ঘাবড়ে গেল। আশেপাশে অবেক্ষণ করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো তানবীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচিওর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হয়েছে। সব ভাবনা ভুলে তানবীরকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কাঁদছে। বেশ কিছুটা সময় তানবীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না, মানুষটা উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল, ভাবো। বন্যা তানবীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানবীরও বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরলো। আবির চোখ বন্ধ করে বসে আছে, দুশ্চিন্তায় কাজে মনোনিবেশ করতে পারছে না। হঠাৎই মেঘের কল এসেছে। রিসিভ করতে শুধালো, আপনি কি ব্যস্ত? আবির এক মুহূর্ত সময় না নিয়েই বলল, তোর জন্য সবসময় ফ্রি। ইস, মিথ্যে কথা। আবির অপ্রয়োজনে কখনো মিথ্যা বলে না। আমার জন্য ফ্রি থাকার কারণ কি? আবির ক্ষীণ হেসে জবাব দিল, যদি বলি আমার বেঁচে থাকার কারণটাই তুই বিশ্বাস করবি? মেঘ অবচেতন মনে বলল, না, আমি কারো বেঁচে থাকার কারণ হতেই পারি না। তার মানে তুই আমাকে বিশ্বাসই করিস না? করি, একটু একটু। আবির গম্ভীর কণ্ঠে বলল, একটুখানি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই আমার। যেদিন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবি, সেদিন বলবি। মেঘ আদুরে গলায় ঢাকলো, আবির ভাই। হুম। আবিরের মায়াময় কণ্ঠস্বর, কি? আমি আপনাকে বিশ্বাস করি। কতটা? এক পুকুর, না না, বঙ্গোপসাগরের সমান। আবির ঠোঁটে ঠোঁট চেপে শক্ত কণ্ঠে বলল, থাক, এত কষ্ট করে মিথ্যে আশ্বাস দিতে হবে না। তুই আমাকে বিশ্বাস না করলেও আমার বিশেষ কোনো সমস্যা নেই। মেঘ চিন্তিত কণ্ঠে জানতে চাইল, কেন? কারণ আমি জানি তোর প্রতি আমার ভালোবাসা বিশুদ্ধ, নিষ্পাপ, পবিত্র। তোর নিখুঁত তল্লাশিতেও আমার বিরুদ্ধে লেশমাত্র অবিশ্বাস লব্ধ করতে পারবি না। তুই আমার অন্তঃস্থলের আমরণ সুখের অভিধা। আমার হৃদয়ের শূন্যতা, পূর্ণতা সবেতেই তোর অস্তিত্ব জড়ানো। তাই নিশ্চিতভাবে বলতে পারি, বিশ্বাস করতে না পারলেও এই জন্মে আমাকে অবিশ্বাস করার যোগ্য কারণ তুই কোনো দিনও খুঁজে পাবি না। মেঘ বিপুল চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত কনফিডেন্স? নিজের প্রতি কনফিডেন্স না থাকলে তোর আকাশে প্রেমের ঘুড়ি উড়াবো কেমন করে? মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হুম, বল। রাকিব ভাইয়া আর তার ভাই কিছুক্ষণ আগে বাসায় এসেছিলেন। জান্নাতাপুর বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়ে গিয়েছেন। হ্যাঁ জানি। কেন, কোনো সমস্যা? আব্বু কি বাসায় ছিলেন না? ওইরকম কোনো সমস্যা না, কিন্তু সব সময়ের মতো বড় আব্বু এবারও বলে দিয়েছেন উনি বিয়েতে যাবেন না। কিন্তু বড় আব্বু না গেলে কিভাবে হবে? তুই আছিস না, তোর শ্বশুর আব্বুকে তুই ম্যানেজ করবি। আবিরের কথা শুনে মেঘ বাকশূন্য হয়ে গেল। প্রজ্বলিত দৃষ্টিতে লাজুকতার চিহ্ন, অজ্ঞেয় উত্তেজনায় অন্যরকম ভালো লাগা। মন অশান্ত করে তুলছে। যত দিন যাচ্ছে আবিরের স্পষ্টবাদী রূপ মেঘকে তত নাজেহাল করে তুলছে। মেঘের হৃদয় আঙিনায় ঘুরে বেড়ানো প্রণয়ের অগ্নিশিখা ক্ষণে ক্ষণে মনকে সন্তপ্ত করছে। কথা ঘুরাতে মেঘ স্পষ্ট গলায় বলল, বিকেলে সবাই মিলে শপিংয়ে যাব। আপনি কি আসবেন? কখন আসতে হবে জানাস। আচ্ছা। বন্যা চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশ দেখছে। তানবীর বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকিয়ে আছে। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে।
তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কিছুটা সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীলম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে, স্নিগ্ধ ফুলের সুবাস হয়ে তুমি এসো আমার হৃদয় অঙ্গনে। বন্যা অকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। অবাধ্য মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকালো সুব্যক্ত আখিতে। তানভীর দুহাত পেছনে নিয়ে নিরেট ভঙ্গিতে দাঁড়ালো। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ ঘোরালো। তানভীরের হাসি দেখে বন্যাও লাজুক হাসলো। বন্যা হাতের ফুলগুলোকে দেখছে। তানভীরের জন্য এনেছিল, কিন্তু দেয়ার সাহস হচ্ছে না। তানভীর ভ্রু কুঁচকে তপ্ত স্বরে আওড়ালো, এগুলো কার জন্য এনেছিলে? এমনি এনেছিলাম। এমনি কেউ ফুল কেনে? না মানে, আমার জন্য এনেছিলে? বন্যা তানভীরের চোখ থেকে নজর সরিয়ে নিল। মৃদু হেসে উপর নিচ মাথা নাড়ালো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, দিচ্ছ না কেন? নাকি অন্য কাউকে দেওয়ার ইচ্ছে আছে? আপনিও তো ফুল নিয়ে এসেছেন। আমার জন্য এনেছেন নাকি অন্য কারো জন্য? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। শুধু ফুল কেন, গোটা তানভীরটাই তোমার। তুমি যদি নিতে না চাও, তাই আমি ভয় পাচ্ছিলাম দিতে। আলগোছে ভ্রু কুচকে আসে। বন্যা স্পষ্ট চোখে তাকে শুধালো, আপনি আমাকে ভয় পান? তানভীর ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, একদমই ভয় পায় না। বন্যা সঙ্গে সঙ্গে বলল, তাহলে ফুলগুলো দেন। তানভীর টেবিলের উপরে থাকা ফুলগুলো হাতে নিল। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন। তুমি আমার ছন্ন ছাড়া জীবনের সুনিপুণ নাটাই। তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসার জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানবীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানবীর অতর্কিতে হুংকার দিল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এবার কিন্তু ভিলেন হয়ে যাব। মানে? তানবীর ঠোঁট কামড়ে হেসে বন্যার দিকে এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দু পা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে হাতের ফুলগুলো তানবীরের মুখের সামনে ধরে উচ্চ স্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। সম্মোহনী রূপে সেজেছে প্রকৃতি। মাতাল হাওয়ায় তৃপ্তির সুর বইছে। হৃদিস্থ কুঞ্জে বাহারি রঙের মেলা। ভালোবাসার সঞ্চিত অনুভূতিরা প্রেমের বাঁধনে বাঁধা পড়েছে আজ। পূর্ণতার আগাম বার্তা উষ্ণ হৃদয়ের পিপাসাকে তীব্র করে তুলছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে হচ্ছে জান্নাত আর আসিফের। বিচিত্র রঙে সজ্জিত স্টেজে বউ বেশে বসে আছে জান্নাত। আনন্দের থেকেও কুণ্ঠাবোধ গভীরভাবে হানা দিয়েছে অন্তরে। একমাত্র বোনের বিয়েতে আয়োজনের এক বিন্দু ত্রুটি রাখছে না রাকিব। রাসেল, লিমন, মোবারক সহ বেশ কয়েকজন বন্ধু অক্লান্ত পরিশ্রম করছে। আবির, তানভীর ঘণ্টাখানেক আগেই বাসায় গিয়েছে। মেঘ, মিম সহ বাসার সবাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আলী আহমদ খান প্রথম দিকে যেতে রাজি না হলেও মেঘ বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রওনা দিল সবাই। ইকবাল খান ড্রাইভ করছেন, পাশে আবির বসে আছে। মেঘ পিছনে বিষণ্ণ চিত্তে আকাশ দেখছে। নীল সাদা আকাশের রংটা আরেকটু বেশি ফ্যাকাশে মনে হচ্ছে। উল্লেসিত মনে ঝঞ্ঝাবাতের মতো মেঘ জমছে। বিদীর্ণ মনটা ক্রমে ক্রমে ত্রাসের ঘরে রূপ নিচ্ছে। আবির কুটিল চোখে মেঘকে ক্ষণকাল দেখে নিল। মেঘের চিন্তামগ্ন দৃষ্টি আবিরকে অবেক্ষণ করতে পারল না। ভয়ে মেঘের শরীর ঘামছে, গায়ে বারবার কাটা দিচ্ছে। গাড়ি থেকে নামতেই আবির মেঘের পাশে এসে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, সাবধান, তোর আচরণে যেন কোনো কিছু বোঝা না যায়। ফুপ্পি বা আইরিন কারো সাথে কোনো কথা বলবি না। আবিরের অত্যুষ্ণ চাউনিতে শঙ্কা। মেঘ বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, ঠিক আছে। বরপক্ষ এখনো আসেনি, তাই বিয়েবাড়ির পরিবেশও বেশ ঠান্ডা।
আলী আহমদ খানরা বাড়িতে ঢুকতেই রাকিবরা এগিয়ে এসেছে, সকলকে জান্নাতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মালিহা খান, হালিমা তারা জান্নাতের আম্মুর সাথে কথা বলছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান স্টেজের সামনে বসে আছেন। আবির, তানবীর কেউই বাড়ির ভেতরে আসেনি। মেঘ ক্ষণে ক্ষণে ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখছে। অনেকক্ষণ যাবৎ আবিরকে না দেখতে পেয়ে রোয়ে শোয়ে মেসেজ পাঠালো। রাকিবের কাজিন স্বর্ণা মিমের ক্লাসমেট, সেই সুবাদে কয়েক মুহূর্তের মধ্যেই মিম তাদের দলের সঙ্গী হয়ে গিয়েছে। ফুপিদের বিষয়ে মিম কিছুই জানে না। মেঘও সেভাবে গুরুত্ব দিয়ে কিছু বলেনি। মিমদের হই হুল্লোড় দেখে মেঘের বাধা দেওয়ার তেমন ইচ্ছাও করছে না। একটা ডালা ভর্তি গোলাপ ও সাদা ফুলের গাঁদা ফুলের পাপড়ি নিয়ে সবার সাথে মিমও গেটে দাঁড়িয়ে আছে। অফিস সহ প্রথম গাড়িতে আসা বরপক্ষের সবাই বাসায় ঢুকেছে। মিম ডালা হাতে যেই মাত্র বাড়ির ভেতরে ঢুকতে যাবে, অকস্মাৎ সুপরিচিত কণ্ঠস্বর শোনা গেল। অগ্নি, আমাকে অভ্যর্থনা জানাবে না? মিম অতর্কিতে পিছু ঘুরল। আরিফকে দেখে হকচকিয়ে উঠল। পরনে গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবি, সাথে সাদা রঙের প্যান্ট। সচরাচর দেখা আরিফের থেকে সম্পূর্ণ ভিন্ন লাগছে আজ। মিমের পরনে কমলা রঙের একটা গাউন, একপাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো। স্ট্রেইট চুলগুলো সবেমাত্র কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মিমের হাতে কাঁচা ফুলের ডালা। এলোমেলো নিঃশ্বাসের সাথে ছন্ন ছাড়া চিন্তাগুলো মস্তিষ্কে আঘাত করছে। মিমের মেজাজ শৃঙ্গে। যেখানেই যায় সেখানেই আরিফের উপস্থিতি রীতিমতো চরম মাত্রার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চৈত্রের আবহাওয়ার ন্যায় ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে মিম রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, আপনি এখানে? আরিফের অভিমুখে তাকিয়ে সামনের দিকে পা রাখা মাত্রই অনুভব করলো নিজের ড্রেসের উপর জোরালো ভাবে পা পড়েছে। অতিরিক্ত রাগে নিজেকে ধাতস্থ করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই নিজেকে মাটিতে আবিষ্কার করলো। মিম ব্যথায় আর্তনাদ করে উঠল, উফ, আমি শেষ। আরিফ বুকের উপর দুহাত ভাঁজ করে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। মিমকে পড়তে দেখে দ্রুত গতিতে দূরে সরে দাঁড়িয়েছে। মিম আর্তনাদ করতেই কয়েক কদম এগিয়ে এসে মৃদুস্বরে বলল, আহারে, এভাবে পড়ে গেলে? মিম রাগে কটমট করতে করতে চোখ তুলে তাকালো। আরিফ চাইলেই মিমকে ধরতে পারত, কিন্তু সে মিমকে ধরার চেষ্টা তো করলোই না। উল্টো নিজে এমনভাবে দূরে সরে দাঁড়িয়েছে যেন এক্ষুনি না সরলে মাথার উপর বজ্রপাত হতো। মিম ভেতরের সবটুকু রাগ কণ্ঠে ঢেলে চেঁচালো, আপনার মতো জঘন্য মানুষ আমি আমার সারা জীবনে একটাও দেখিনি। আপনার জন্য আমি আবারও ব্যথা পেয়েছি। বারে, আমার কি দোষ? আগেরবার তোমাকে বাঁচাতে গিয়ে ভুল করে ব্যথা দিয়ে ফেলেছিলাম। এবার যেন সেই ভুল না হয়, তার জন্য আগে থেকেই সাবধান হয়ে গিয়েছিলাম। বেশি ব্যথা পাওনি তো অগ্নি? মিম আগুন চোখে তাকিয়ে বলল, আপনার মতো শত্রু কারো জীবনে না আসুক। তুমি ছাড়া আর কারোর সাথে শত্রুতা করার ইচ্ছেই হয় না আমার। ইদানিং শয়নে স্বপনেও শুধু দেখি তোমার সাথে ঝগড়া করতেছি। হাতটা ধরো। কোনো দরকার নেই, প্রয়োজনে সারাদিন এখানেই বসে থাকবো, তবুও শত্রুর থেকে কোনো সাহায্য নিব না। অবশেষে স্বীকার করলে যে আমি তোমার শত্রু হই। আবির আর তানবীর গেটের সামনে এসে মিমকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকালো। আরিফ তখনও হাত বাড়িয়ে রেখেছে। তানবীর রাগী স্বরে জিজ্ঞেস করলো, পড়ে গেলি কিভাবে? আরিফ আবিরদের দেখে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দূরে সরে দাঁড়ালো। ভাইদের দেখে মিম আবারও আর্তনাদ করতে শুরু করলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই ছেলে আমাকে ফেলে দিয়েছে। আমি কখন ফেললাম তোমাকে? এত বড় অপবাদ না দিলেও পারতে। ভাইয়া, বিশ্বাস করো, আমি অগ্নিকে স্পর্শও করিনি। তানবীর মিমকে উঠাতে ব্যস্ত হলো। আবির শীতল কণ্ঠে হুঙ্কার দিল, আজকের দিন মিমের সঙ্গে ঝামেলা না করলে হচ্ছিল না তোর? সরি ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি। ফুপি কোথায়? জ্যামে আটকে আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ভেতরে যা। মিমকে যদি আবারও জ্বালাতে দেখি তাহলে তোর খবর আছে। আজকে আর জ্বালাবো না। আবির তানবীরকে খুঁজতে খুঁজতে মেঘ ভেতর থেকে বেরিয়ে এসেছে। তানবীর মিমকে উঠিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। আরিফও ওদের অনুসরণ করে ভেতরে যাচ্ছে। আবিরের মনোযোগ ফোনে। মেঘ তপ্ত স্বরে শোধালো, কোথায় গিয়েছিলেন? সামনেই। খেয়েছিস? মেঘের সরল জবাব, না। কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার সাথে খাবো। আবির শীতল চোখে তাকালো। মেঘ স্থির নেত্রে আবিরের পরিশ্রান্ত আননে চেয়ে আছে। ব্যর্থতার গ্লানি আবিরের দু চোখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লাসে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করলো, আপনি দুশ্চিন্তা করবেন না প্লিজ। আপনাকে নিরুপায় দেখলে আমার আত্মা কাঁপে।
আবির ম্লান হেসে মেঘের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় শোকে ভাসিয়ে ফেলুক, তবুও তিন জুতায় তোকে পরিপূর্ণ রাখুক। নিস্তব্ধতায় নিশ্চুপ চারপাশ, মুখোমুখি আলী আহমদ খান ও মাহমুদা খান, পাশে মোজাম্মেল খান, মালিহা খানরাও উপস্থিত। মাহমুদা খানের অবসন্ন দৃষ্টি একে একে সকলকে নিরীক্ষণ করছে। আবির, ইকবাল খান সহ দূরে দাঁড়ানো আকলিমাকেও এক পলক দেখে নিল। ভয়ে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ড এদিক সেদিক ছুটছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এতগুলো বছর পর মুখোমুখি ভাই বোন, কি হতে চলেছে ভেবেই ক্লান্ত হচ্ছে বারবার। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? মাহমুদার যৌবন পেরিয়েছে বহুদিন আগে, শরীরে এখন বার্ধক্য ভর করেছে। এক দর্শনে চেনা অসম্ভব, তবুও আলী আহমদ খান যেন এক পলকেই চিনে নিলেন বোনকে। রক্তের সম্পর্ক বোধহয় এমনই হয়। একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ইকবাল খানের দৃষ্টি নিরেট। গত বছরের দৃশ্য চোখের সামনে জ্বলজ্বল করছে। কিছু সময় নিশ্চুপ থেকে ইকবাল খান গম্ভীর কণ্ঠে ডাকলেন, আফা। মিম আদি চটক কাটার মতো চমকালো। একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মাহমুদার দিকে দেখছে। হালিমা আর আকলিমা মাহমুদাকে বাস্তবে দেখেনি, দু একবার ছবিতে দেখলেও খুব একটা মনে নেই। তাছাড়া তো বছর পর বয়সের সাথে সাথে চেহারাতেও অনেক পরিবর্তন এসেছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান সম্পূর্ণ নিশ্চুপ। এত বছর পর একমাত্র ননদের সাথে দেখা, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হওয়ায় কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আলী আহমদ খান পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে মিম অবশেষে আব্বুকে প্রশ্ন করলো, আব্বু, তিনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিমও বাকশূন্য চোখেই চেয়ে আছে। ওনাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছে না। আদি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আলী আহমদ খান আশেপাশে নজর বুলালেন। বিয়েবাড়িতে আসা মেহমানরা উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হলে কখনো কখনো পরিস্থিতির চাপে হলেও সেই মানুষগুলোর সাথে কথা বলতে হয়। আজকেও তাই হয়েছে। আলী আহমদ খান মনের বিরুদ্ধে জোর করে অনুচ্চ স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আমার বড় ছেলে আসিফ, আজ ওরই বিয়ে, দোয়া করো ভাইজান। মোজাম্মেল খান শঙ্কিত নেত্রে আসিফকে দেখে বললেন, আসিফ তোর ছেলে? জি ভাইয়া, আমার ছোট ছেলে আরিফ আর ছোট মেয়ে আইরিন। সবার নজর এবার আইরিন আর আরিফের উপর পড়ল। আইরিন বোকা বোকা চোখে চেয়ে আছে, চোখ দুটোতে ভয়ের ছাপ। আরিফ বুকের উপর দু হাত গুজে অটল ভঙ্গিতে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে সালাম দিল। আইরিনও সঙ্গে সঙ্গে সালাম দিল। সালামের উত্তর দিয়ে ইকবাল খান প্রশ্ন করলেন, কয় ছেলে মেয়ে তোর? ওপরওয়ালার রহমতে দুই মেয়ে আর দুই ছেলে, ওদের জন্য দোয়া করিস ভাই। আলী আহমদ খান মালিহা খানকে উদ্দেশ্য করে মৃদুস্বরে বললেন, আমি যাচ্ছি, প্রোগ্রাম শেষ হলে তোমরাও চলে এসো। জি। মিমের সব ভাবনা গোলমেলে মনে হচ্ছে। পরপর কয়েকবার বাঁকা চোখে আরিফকে দেখে নিল। ঘটনা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারছে। আলী আহমদ খানের পেছন পেছন মোজাম্মেল খানও বেরিয়ে গিয়েছেন। ইকবাল খান হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মালিহা খান এখন পর্যন্ত টু শব্দটাও করেনি। স্বামীর আদেশ অমান্য করে ননদের সঙ্গে কথা বলবেন কিনা বুঝে উঠতে পারছেন না। নিস্তব্ধ পরিস্থিতিতে সবার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। সুদীর্ঘ সময়ে আবেগ, অনুভূতি, ভালোবাসা চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর ৫-১০ মিনিটে গলার নয়, তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। নিস্পন্দে বিয়ের প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরল সকলে। অনাসক্ত আকাশটা ঘুটঘুটে আঁধারে ডুবে আছে। বিষাদের খণ্ডকাব্যের মতো সম্পর্কের অবক্ষয় স্পষ্টভাবে সমক্ষ। সন্ধিকুঞ্জ আজ প্রশ্নবিদ্ধ। তিক্ত অতীত প্রত্যেকের মনের গহীন কুঠুরিতে অদৃষ্ট এক আঘাত হেনেছে। ভালোবাসার অন্তে ভালোবাসা জন্মাবে, নাকি বিগত দিনের অন্তরে জমে থাকা ঘৃণাতে পরিসমাপ্তি ঘটবে? বিবেক জর্জরিত আবেগের ঘোরে প্রশ্নগুলো দণ্ডায়মান নিঃশব্দের রাতে, আনম্র পবনে অদৃশ্য বিষের ছোঁয়া, শূন্যতার চাদরে দুরাকাঙ্ক্ষা মোড়া। দহনে পুড়ছে বিদীর্ণ মন, প্রহর ফুরিয়ে যাচ্ছে কিন্তু অপেক্ষা ফুরাচ্ছে না।
ক্ষোভের ছায়াতলে বেদনা লুকিয়ে আছে। আলী আহমদ খান বই হাতে পাথুরে মানবের মতো বসে আছেন। মালিহা খান ঘুমিয়েছেন অনেকক্ষণ হলো, কিন্তু তার চোখে ঘুমের লেশ মাত্র নেই। আবির বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসে আছে, কপালে হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে। অতর্কিতে মেঘ এসে আবিরের পাশে দাঁড়ালো। আবিরের হাত স্পর্শ করে ললিত কণ্ঠধ্বনিতে শুধালো, আপনি এখনো এখানে বসে আছেন কেন? রুমে যাওয়ার সাহস পাচ্ছি না, নিয়তির বেড়াজালে আটকা পড়ে আছি। আব্বুর নিস্তব্ধতা আমাকে খুব ভাবাচ্ছে। ভালো করতে চেয়ে খারাপ করে ফেললাম না তো? আমারও খুব ভয় হচ্ছে। বড় আব্বু বিকেল থেকে কারোর সঙ্গে কোনো কথাই বলছেন না। রাতে কিছু খেলেনও না। আপনি খেয়েছেন? খিদে নেই, তুই ঘুমাতে যা। মেঘের ভেজা কণ্ঠ মুহূর্তেই নিমীলিত হলো। তৃষ্ণার্ত মন বলতে চাইছিল, আমি আপনার পাশে বসতে চাই, সারা জীবনের জন্য বসতে চাই। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ ভাণ্ডার আমার নেই, তবু বলতে চাই আপনার মনের অবরুদ্ধ ব্যথাগুলো সুখ পাখি হয়ে উড়ে যাক। সব ব্যর্থতার গ্লানি মুছে সফলতার সায়রে মন পুলকিত হোক। প্রয়োজনে আপনার সমস্ত বিপর্যয় আমি সয়ে নিব, তবু আপনি ভালো থাকুন। কণ্ঠে আগত অস্পষ্ট কথাগুলো নির্দ্বিধায় গিলে নিল। প্রণয়ের পূর্ণতা লাভের শাণিত আক্ষেপে যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত নিষ্কলুষ হৃদয়কে বধ করছে। ফুপির চিন্তায় অভিযোগ, অনুযোগ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহ্বল হয়েছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গিয়েছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট, হতাশা ব্যঞ্জক মনে ব্যর্থতার বোঝা। মেঘ মনের অন্তরালে জ্বলন্ত ব্যাকুলতার সমাপ্তি টানল। মাঝরাতে আবিরের হাতে হাত রাখার আকাঙ্ক্ষা থাকলেও তা পূরণ করার সাধ্য নেই। বাসার কেউ দেখলে কোন দুর্গতি হবে কে জানে। আবিরের সঙ্গে দৃষ্টিপাত হতেই মেঘের শুকনো অধরে ক্ষীণ হাসি ফুটল। হাসির দরুন আশাহত দুচোখ ছলছল করছে। তপ্ত শ্বাসে নৈরাশ্যের সুর টেনে মনে মনে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার না। মেঘের পদচিহ্নে বর্ষার ক্ষুণ্ণ গুঞ্জরণ। আলগোচে তপ্ত শ্বাস ছাড়ল। আবির অকস্মাৎ শক্ত করে মেঘের হাতটা ধরল। অশনি সংকেতের মতো বুকের ভেতরটা ঝড়ের বেগে কম্পিত হলো। ভীত নজরে আবিরের দিকে তাকাতেই আবির জানতে চাইল, রাগ করেছিস? মেঘের নীরস চেহারার আধার কাটল। ভাসা ভাসা অধরে নিষ্কৃত হাসির স্রোত বয়ে গেল। আবিরের আহত মনে বিস্ময়ের স্মারক। মেঘের দীঘল চোখ মুহূর্তেই সরু হলো। প্রগাঢ় হাসিতে লাগাম টেনে বলল, কিছু বিষয়ে নজর এড়িয়ে চলাই শ্রেয়। আবির ভাই, আমার আবেগগুলোতে এতটা প্রশ্রয় দিবেন না, যতটা প্রশ্রয় দিলে আমার মনে প্রেমময় ঝড় বেহিসাবি হয়ে ওঠে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকালো। নিস্তব্ধ রজনীতে প্রিয়তমাকে অনেক কিছু বলার থাকলেও আজ শুধু বলল, কেউ না জানুক, আমার মন তো জানে। মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। আমার আমরণ সুখ হবি তুই, তোর সব পাগলামির প্রশ্রয় হব আমি, শুধু সঠিক সময়ের প্রত্যাশা। মেঘের দৃষ্টিতে কৌতূহল, নিষ্প্রাণ চেহারায় প্রাণ ফিরল কেবল। ফ্যাকাশে ঠোঁটে রাঙা হাসির দেখা মিলল। প্রিয় মানুষকে ভালোবাসার মধ্যে একরকম প্রশান্তির ছোঁয়া মিশ্রিত। প্রলুব্ধ মনকে জড়িয়ে রাখার কারণ নিহিত। মেঘের হৃৎপিণ্ড সহসা মুক্তির আন্দোলনে নেমেছে। আবিরের হাত ছাড়িয়ে যত্রতত্র পলায়ন করল। মেঘের মনের ঘরে অসুখ এসেছে। অসাক্ষাতে বক্ষপিঞ্জরে প্রেমের অসুখ বাসা বেঁধেছে। ভালোবাসার মানুষের খুশিতে অন্তরে যেমন সুখের হাওয়া বয়ে যায়, তেমনি বিষাদে অপরাহ্ন থমকে যায়। বাড়িতে বরফ শীতল নিস্তব্ধতা। রাতের শেষ প্রহরে আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। নির্ঘুম রাত কাটানোর সাথে অতিমাত্রার দুশ্চিন্তার কারণে প্রেশার বেড়েছে। স্বামীর চিন্তায় মালিহা খানের শরীর কাঁপছে। মেঘ নরম হাতে চুলে আর মাথায় মাসাজ করে দিচ্ছে। হালিমা বেগম রান্না করছেন। মালিহা খান কিছুক্ষণ চোখ বন্ধ রেখে হঠাৎই চমকে তাকালেন। আতঙ্কিত কণ্ঠে বললেন, তোর বড় আব্বু কখন আসবে? ভাইয়া বলেছে কিছুক্ষণ পরেই চলে আসবে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসছে না, আবিরকে একবার কল দিবি? এক্ষুনি দিচ্ছি। মেঘ সঙ্গে সঙ্গে আবিরকে কল দিল। কল রিসিভ করে সিক্ত কণ্ঠে বলল, বল। বড় আব্বুর শরীরের কি অবস্থা? আছে মোটামুটি। আম্মুর কি অবস্থা? বড় আম্মু আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে।
মিনিট পাঁচেক কথা বলার মধ্যেই মালিহা খানের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়তে শুরু করেছে। আবির অনেক বুঝিয়ে কোনো রকমে কল কেটেছে। সন্ধ্যা রাতে একটু ঘুমালেও মালিহা খানের বাকি রাত নির্ঘুম কেটেছে। তার সঙ্গে ক্ষণে ক্ষণে কান্না করায় ক্রমে ক্রমে মাথা ব্যথাও বাড়ছে। আকলিমা মাথা ব্যথার ওষুধের সাথে একটা ঘুমের ওষুধও খাইয়ে দিয়েছেন। মেঘ কি করবে বুঝতে না পেরে বিছানার পাশে বসে বসে বড় আম্মুর মাথায় হাত বুলাচ্ছে। আলী আহমদ খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এই যাত্রায় বেঁচে গিয়েছেন। মেজর সমস্যা না হওয়াতে খুব বেশি সময় হাসপাতালে থাকতে দেয়নি। ডাক্তার প্রয়োজনীয় ওষুধের সাথে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। আবির আব্বুকে নিয়ে রুমে ঢুকতেই নজর পড়ল আম্মু আর মেঘের দিকে। মেঘ বড় আম্মুকে ডাকতে যাবে অমনি আবির চোখের ইশারায় বারণ করলো। আব্বুকে বিছানায় শুইয়ে আবির যেই রুম থেকে বেরিয়ে যাবে তখনই আলী আহমদ খান নিরুদ্যম কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বাড়ির সবার সামনে বলতে চাই। আবির খুব ভালোভাবেই বুঝতে পারছে আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় হাইপার হলে হার্টে সমস্যা হতে পারে। তাই অত্রর স্বরে জানালো, আপনার এখন ঘুমানো প্রয়োজন। কথা পরেও শোনা যাবে। আলী আহমদ খানের ভেতরটা ছটফট করছে। ভেতরে ভেতরে খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনো। আবির টেবিলের পাশ থেকে চেয়ারটা টেনে বিছানার পাশে বসলো। আব্বুর হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমার কাছে আপাতত আপনার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আমি বলেছি শুনবো, মানে অবশ্যই শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান। আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির এক হাতে আব্বুর হাত ধরে আছে, অপর হাতে আম্মুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছেই বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাত কত সুন্দরভাবে আম্মুর চুলে ম্যাসাজ করে দিচ্ছে। আবিরের গতিশূন্য দৃষ্টি সেখানেই থমকে গেল। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে আব্বু আম্মুকে দেখে রাখার দায়িত্বটা তারই। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজ থেকে আম্মুর যত্ন নিচ্ছে দেখে আবিরের ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফুটলো। হাসি আড়াল করে শ্লথ গতিতে আওড়ালো, ফুপির সাথে কথা হয়েছে?